আজ আমি পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা যেটি হচ্ছে সামাজিক চুক্তিতত্ত্ব অর্থাৎ সোশিয়াল কন্ট্রাক্ট থিওরি এটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এই বছর বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স রয়েছে, আজকে আমি তোমাদের সেই পলিটিক্যাল সায়েন্সের পেপার 2 এর ইউনিট 2 এর উপর আলোচনা করব। ইতিমধ্যে ইউনিট 1-এর উপর আমাদের একটি ক্লাস হয়েছে এবং ক্লাসটি ইউটিউবে রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নেবে, তাহলে একটা ধারাবাহিকতা পাবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আমরা আজকে যে সোশিয়াল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক যে চুক্তি তত্ত্ব এটা নিয়ে আলোচনা করব। এই তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন তিনজন ব্রিটিশ এবং ফরাসি দার্শনিক, যারা হচ্ছেন টমাস হবস, জন লক এবং জ্যাক রুসো। তো তারা প্রত্যেকেই মূলত 4টি কেন্দ্রীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। কি সেই 4টি প্রশ্ন? যেমন রাষ্ট্রের উৎপত্তির আগে মানুষের অবস্থা কেমন ছিল, অর্থাৎ প্রাকৃতিক অবস্থা বা স্টেট অফ নেচার। 2 নম্বর হচ্ছে সেই অবস্থায় মানুষ কি অধিকার ভোগ করত, অর্থাৎ প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইটস। এবং 3 নম্বর হচ্ছে কিভাবে মানুষ চুক্তি করে রাষ্ট্র গঠন করলো, অর্থাৎ সামাজিক চুক্তি বা সোশিয়াল কন্ট্রাক্ট। এবং সর্বশেষ হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য, অর্থাৎ পলিটিক্যাল অব্লিগেশন। তো এই বিষয়গুলো কি এবং রাষ্ট্রের স্বরূপ কেমন হওয়া উচিত, ওইগুলোই আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয়। যে টমাস হবসের কথা আমরা বলেছি, যে হবসের একটা বিখ্যাত গ্রন্থ যেটির নাম হচ্ছে কি লেভিয়াথান। তো এই যে লেভিয়াথান গ্রন্থটা, এই গ্রন্থের মধ্যে প্রথমত তিনি প্রাকৃতিক অবস্থার বর্ণনা দিয়েছেন। তো হবসের মতে প্রাকৃতিক অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। এটি ছিল এক ধরনের যুদ্ধাবস্থা, অর্থাৎ স্টেট অফ ওয়ার। তো হবস মনে করতেন যে মানুষ স্বভাবগতভাবে স্বার্থপর, হিংস্র এবং ক্ষমতালোভী। তো মানুষ কেবল আত্মরক্ষার তাগিদেই চালিত হয়। তো প্রাকৃতিক অবস্থায় কোনো সরকার, আইন বা নৈতিকতা ছিল না। প্রত্যেকের বিরুদ্ধে লড়ত। তো মানুষের কাছে নেকড়ে হিসেবে তখন পরিচিত ছিল। জীবন ছিল একাকী, দরিদ্র, জঘন্য, পাশবিক এবং ক্ষণস্থায়ী। হবসের মতে এই অবস্থায় একমাত্র প্রাকৃতিক অধিকারই ছিল। কিন্তু এই প্রাকৃতিক অধিকারগুলো মানুষকে স্বাধীনতা দিলেও এগুলো খুব ভয়ানক ছিল। এগুলো অন্যের জীবন কেড়ে নেওয়ার একটা ক্ষমতা মানুষের মধ্যে সবসময় ছিল, যার কারণে মানুষের যে জীবন এগুলো সবসময় অনিরাপদ থাকতো। এরপর আমরা সামাজিক চুক্তির কথা যদি বলি, মানুষ এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে চুক্তি করে। প্রত্যেকে তাদের সমস্ত প্রাকৃতিক অধিকার যেগুলো রয়েছে এগুলো একজন একক ব্যক্তি বা সংস্থার হাতে, অর্থাৎ সার্বভৌম শাসক, যেটাকে আমরা সভরেন বলে থাকি বা লেভিয়াথান বলে থাকি, তার হাতে তুলে দেয়। তো এই চুক্তির প্রকৃতিটা কীরকম ছিল? যেমন এটা ছিল একতরফা একটা চুক্তি। জনগণ নিজেদের মধ্যে চুক্তি করে সার্বভৌমকে ক্ষমতা দেয়। তবে এই সার্বভৌম চুক্তির অংশ নন, তিনি কেবল একটা ক্ষমতা লাভ করেন। তো রাষ্ট্র এবং রাজনৈতিক বাধ্যবাধকতার প্রসঙ্গে বলা হয়েছে যে হবসের রাষ্ট্র ছিল নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সার্বভৌম শাসক সর্বময় কর্তা, আইন প্রণয়ন, তারপর বিচার, সব ক্ষমতা তার হাতে। জনগণ তার আদেশ মানতে বাধ্য হয়। তারপর রাজনৈতিক বাধ্যবাধকতার প্রসঙ্গে বলা হয়েছে যে হবস মনে করতেন যে একমাত্র যখন শাসক নাগরিকদের জীবন সুরক্ষিত রাখতে ব্যর্থ হন, তখনই জনগণ চুক্তির বাইরে যেতে পারে বা শাসককে অমান্য করতে পারে। অন্যথায় শাসকের আদেশ মান্য করা জনগণের পরম কর্তব্য। এবার আমরা আসবো জন লকের কথা নিয়ে। তো লকের প্রধান গ্রন্থ 2 ট্রিটিস অফ গভর্নমেন্ট, এই যে গ্রন্থটা, এটা তার একটা বিখ্যাত গ্রন্থ। তাকে উদারনীতিবাদের জনকও বলা হয়। একটা প্রশ্ন আসতে পারে, হু ইজ কল্ড দ্য ফাদার অফ লিবারেলিজম, অর্থাৎ উদারনীতিবাদের জনক কাকে বলা হয়? জন লককে। তো জন লকের প্রাকৃতিক অবস্থা কীরকম ছিল, যেমন স্টেট অফ নেচার সম্পর্কে বলেছেন যে প্রাকৃতিক অবস্থা হবসের মতো ভয়ঙ্কর ছিল না। এটা ছিল শান্তি, তারপর সদিচ্ছা, পারস্পরিক সহায়তা এবং সংরক্ষণের অবস্থা। মানুষের প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে যে লক মনে করতেন যে মানুষ স্বভাবগতভাবে বিবেকবান এবং সামাজিক। মানুষ প্রাকৃতিক আইন, ল অফ নেচার দ্বারা পরিচালিত হতো। যেমন কিছু সমস্যার কথা বলেছে যে প্রাকৃতিক আইন থাকলেও তা কার্যকর করার কোনো সাধারণ কর্তৃপক্ষ ছিল না। তাই বিরোধ দেখা দিলে তা মেটানোর কোনো বিচারক বা বিচার ব্যবস্থা তখন ছিল না। তো এই অসুবিধা দূর করার জন্যই চুক্তির প্রয়োজন হয়।
এবার আমরা আলোচনা করব প্রাকৃতিক অধিকার এবং সামাজিক চুক্তি নিয়ে। তো প্রাকৃতিক অধিকার প্রসঙ্গে জন লক 3টা মৌলিক এবং অলঙ্ঘনীয় প্রাকৃতিক অধিকারের কথা বলেছেন। যেমন 1 নম্বর হচ্ছে জীবন, 2 নম্বর স্বাধীনতা এবং 3 নম্বর হচ্ছে সম্পত্তি বা প্রপার্টি। তো লক মনে করতেন সম্পত্তি হলো প্রধান অধিকার, কারণ এটি অন্য দুটিকে সুরক্ষিত করে। সামাজিক চুক্তির প্রসঙ্গে আমরা বলবো যে মানুষ কেবল তাদের প্রাকৃতিক আইন প্রয়োগের যে অধিকারটুকু, তো একটা নির্বাচিত সরকারের হাতে সেই অধিকারটা তুলে দিতে চুক্তি করে। তবে মানুষ তাদের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার সরকারের হাতে তুলে দেয়নি। তো এই চুক্তির প্রকৃতিটা কেমন ছিল? এটা ছিল 2টি চুক্তি। প্রথমে সমাজ গঠন এবং পরে সরকারের সঙ্গে চুক্তি। তো সরকার চুক্তির অংশীদার, তাই সরকার চুক্তির শর্ত ভঙ্গ করলে জনগণ সেই সরকারকে পরিবর্তন করতে পারে। তারপর রাষ্ট্র এবং রাজনৈতিক বাধ্যবাধকতার সম্পর্কে বলা হয়েছে যে লকের রাষ্ট্র ছিল সীমিত ক্ষমতা সম্পন্ন। তো রাষ্ট্রের প্রধান কাজ হলো নাগরিকদের প্রাকৃতিক যে অধিকার সেগুলোকে সুরক্ষা করা। তো সরকার জনগণের যে আস্থাভাজন, সে আস্থাভাজন হিসেবে কাজ করে। তো রাজনৈতিক বাধ্যবাধকতার প্রসঙ্গে বলা হয়েছে রাষ্ট্রের আইন মানার বাধ্যবাধকতা তখনই থাকে যখন রাষ্ট্র জনগণের যে অধিকার সেগুলোকে সুরক্ষিত রাখে। সরকার যখন অত্যাচারী হয় বা জনগণের অধিকার কেড়ে নেয়, তখনই জনগণের বিপ্লব করার অধিকার অর্থাৎ রাইট টু রিভলিউশন এটা জন্ম হয় বা এটা তৈরি হয়। এবার আমরা আলোচনা করব রুশোর প্রসঙ্গে। রুশোর বিখ্যাত গ্রন্থ যেটা হচ্ছে দ্য সোশিয়াল কন্ট্রাক্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বই, এটার উপর তোমাদের প্রশ্ন আসতে পারে। তো তাকে ফরাসি বিপ্লবের বুদ্ধিবৃত্তিক জনক বলা হয়। তো রুশো প্রাকৃতিক অবস্থার প্রসঙ্গে বলেছেন স্টেট অফ নেচার প্রসঙ্গে। তো রুশো প্রাকৃতিক অবস্থাকে এক অর্থে স্বর্ণযুগ মনে করতেন। তো রুশো মনে করতেন যে প্রাকৃতিক মানুষ ছিল মহৎ কিন্তু অসভ্য। তারা ছিল সরল, আবার নির্দোষ এবং একাকী, কিন্তু তারা অন্যের প্রতি সহানুভূতিশীল ছিল। তো এটার পতনও ঘটেছিল। যেমন এই সরল অবস্থা থেকে মানুষের পতন শুরু হয় যখন ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হয়। এর ফলে শুরু হয় প্রতিযোগিতা, হিংসা এবং অসমতা। তো সমাজ এই অবস্থাকে আরও খারাপ করে তোলে। রুশো বলেন যে ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। তো প্রাকৃতিক অধিকার এবং সামাজিক চুক্তি প্রসঙ্গেও রুশো মন্তব্য করেছেন। তো প্রাকৃতিক অবস্থায় কোনো সুস্পষ্ট অধিকার ছিল না রুশোর মতে। মানুষ মূলত স্বাভাবিক স্বাধীনতা ভোগ করত। সামাজিক চুক্তির প্রসঙ্গে রুশো বলেছেন যে ব্যক্তিগত সম্পত্তির কারণে সৃষ্ট শোষণ এবং অসমতা দূর করে মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য চুক্তির প্রয়োজন হয়। তো চুক্তির মাধ্যমে প্রত্যেকেই তাদের যে ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে সমাজের সাধারণ ইচ্ছার উপর সমর্থন করে, অর্থাৎ যেটা রুশোর জেনারেল উইল নামে পরিচিত। তো চুক্তির প্রকৃতিটা কেমন ছিল? যেমন রুশোর চুক্তি ছিল সমাজের প্রত্যেক সদস্যের সাথে প্রত্যেক সদস্যের চুক্তি। এই চুক্তির ফলে প্রত্যেকে একজন নাগরিক হিসেবে সাধারণ ইচ্ছার অংশ হয়ে যায়। এবার রাষ্ট্র এবং রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে রুশোর অভিমত নিয়ে আমি কথা বলছি। তো রুশো রাষ্ট্র হলো সার্বভৌম জনগণ অর্থাৎ সোভরেন পিপল, সাধারণ ইচ্ছা হলো সেই সার্বভৌম। তো সাধারণ ইচ্ছা সবসময় সঠিক এবং জনকল্যাণমূলক। এটা সমষ্টিগত ইচ্ছা যা রাজনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করে। আর রাজনৈতিক বাধ্যবাধকতার প্রসঙ্গে বলেছেন যে সাধারণ ইচ্ছার আদেশ মানা হলো আসলে নিজেদের স্বাধীনতাকে মেনে নেওয়া। তো সাধারণ ইচ্ছার বিরোধিতা করা মানে স্বাধীনতার বিরোধিতা করা। তাই সাধারণ ইচ্ছা মানতে বাধ্য করা হলে তা আসলে মানুষকে স্বাধীন হতে বাধ্য করে। তো এই 3জন চিন্তাবিদের ধারণা থেকেই আধুনিক গণতন্ত্র, মানব অধিকার এবং সার্বভৌমত্বের ধারণা জন্ম নিয়েছে। তো এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এই ছিল মোটামুটি আমাদের এই সেকেন্ড ইউনিটের আলোচনা। এইভাবে তোমরা প্রত্যেকটা ইউনিট সম্পর্কে যদি সংক্ষিপ্ত ধারণা নিয়ে পড়াশোনা করো তাহলে পরীক্ষাতে কোনো আনকমন প্রশ্ন আসলে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো তোমাদের মধ্যে যদি কেউ আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও, আমাদের সাথে নিয়মিত অনলাইনে ক্লাস করতে চাও, তোমার আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন পেতে চাও, এমনকি ইন্টারনাল পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র দেওয়া হচ্ছে তার সমাধান, অ্যাসাইনমেন্টের উত্তর এগুলো পেতে চাও, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আমাদের সাথে নিয়মিত অনলাইন ক্লাস করতে পারো। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।